ক্যাপিটাল বাজেটিং থেকে 2 নম্বর ক্লাসে আরও একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। প্রশ্নটা পড়ে নিচ্ছি। একেএস কোম্পানি ইজ ইন্টারেস্ট টু ইনভেস্ট টাকা 50,000 ইন এ প্রজেক্ট। একেএস কোম্পানি একটা প্রকল্পে 50,000 টাকা বিনিয়োগ করতে আগ্রহী। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট প্রজেক্ট would have লাইফ অফ 5 years। আশা করা যাচ্ছে এই প্রজেক্টের মেয়াদ হলো 5 years, 5 বছর। The cash flows from the project in different years would be as follows। নগদ প্রবাহের পরিমাণ এই প্রজেক্ট থেকে নিচে দেওয়া হয়েছে। বছর আছে 1 থেকে 5টা, যেখানে ক্যাশ ইনফ্লো হবে 15,000, 18,000, 25,000, 27,000, 30,000। ডেপ্রিসিয়েশন শুড বি চার্জড অন এ স্ট্রেট লাইন বেসিস। অবচয় ধার্য হবে সরল রৈখিক পদ্ধতিতে। সরল রৈখিক পদ্ধতি আলাদা কিছু নয়, আমরা যে সূত্রের মাধ্যমে অবচয়টা নির্ণয় করি ওইটাই। The cost of capital is 10%. Cost of capital 10%. The company's tax rate 40%. Evaluate the project on the basis of present value payback period. প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ডের আরও একটা নাম আছে। প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ডের আরও একটা নাম হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, যেখানে সূত্রটা একই রকমভাবে থাকবে, এইটার মতোই। অর্থাৎ এখানে ডি হয়ে যাবে ডিপি বিপি, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড অথবা প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড, এই দুইটা কিন্তু একই। সূত্র থাকবে এটা। এটা যদি সূত্র থাকে তখন প্রেজেন্ট ভ্যালু থেকেই কিন্তু এটা সমাধানটা করতে হয়। তো কঠিন কিছু নয়, সহজ। এখন আমি এক এক করে হাতে কলমে লিখে কম সময়ের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। কখনো আমার একটা ক্লাস ফেলে রেখে আরেকটা ক্লাস দেখার প্রয়োজন নাই। আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখে তারপরে এই ক্লাসটা তোমরা দেখো। আমি টেবিলটা অঙ্কন করে নিলাম, যেখানে ইয়ার সিএফপিটি তো অঙ্কের মধ্যে দেওয়া আছে। ডেপ্রিসিয়েশন বাইর করব, তো সিএফপিটি থেকে অবচয় বাদ দিলেই বিটি পাওয়া যাবে। বিটি থেকে ট্যাক্স বাদ দিলেই এটি, এটি এর সাথে আবার ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফএটি। তারপর ফ্যাক্টর পিবি আমি এই কারণে বাইর করব কারণ প্রেজেন্ট ভ্যালু অফ পিবিপি বলা হয়েছে, তো এই ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু থেকেই নিতে হবে। শুধুমাত্র পেব্যাক পিরিয়ড বলা হলে এই যে সিএফইটির উপরে কিউমুলেটিভ সিএফইটি এখানে লিখতাম, আর যেহেতু প্রেজেন্ট ভ্যালুর উপরে আমাকে পেব্যাক পিরিয়ড বাইর করতে হবে। আর এটা যদি বলা হয় ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড কিংবা প্রেজেন্ট ভ্যালু অফ পেব্যাক পিরিয়ড যদি বলা হয় কোনো অঙ্কের মধ্যে, কিউমুলেটিভ পিবি এটা লিখতে হবে। আর এখন আমি এক এক করে সংখ্যাগুলো বসিয়ে দিলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে, সবাই বুঝবেন। লক্ষ্য করো, এখানে এনসিওর মান কত? 50,000 আছে। ওকে, লাইফ হচ্ছে 5 ইয়ার্স মেয়াদ, কোনো সলভেজ ভ্যালু নাই বা সলভেজ ভ্যালু সংক্রান্ত কোনো কিছু উল্লেখ নাই। এখানে কোস্ট অফ ক্যাপিটাল 10% আছে। এই কোস্ট অফ ক্যাপিটাল যেটা, এটা কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু আইআরআর নির্ণয় করার ক্ষেত্রে প্রয়োজন। ট্যাক্স রেট আছে এটার 40%। আর 5 বছরের এই যে ক্যাশ ফ্লো দেওয়া আছে 15,000, 18,000, 25,000, 27,000, 30,000 করে, সকল তথ্য তো এখানে আছে। বছর 1 থেকে 5 পর্যন্ত লিখে সিএফবিটিগুলো আগে আমি বসিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, বছর 1, 2, 3, 4, 5। সিএফবিটি প্রথম বছরে আছে এখানে 15,000, 15,000 পরে 18,000, 25,000, 27,000, 30,000। এবার অবচয় বাইর করার জন্য কোস্ট তো 50,000 আছে, সলভেজ ভ্যালু নাই, 0, লাইফ হচ্ছে 5, তাহলে 50,000কে 5 দ্বারা ভাগ করলে টাকা আসে এখানে 10,000। 10,000 করে অবচয় প্রতিটা গড়ে আমরা লিখে নিব। এবার ইবিটি, সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন, আমি নিয়মটা একবার দেখাই তোমাদের।
আবার দেখো, সিএফপিটি থেকে ডেপ্রিসিয়েশন বিক করলে ইবিটি পাওয়া যায়, ইবিটি এর উপরে ট্যাক্স রেট বাইর করতে হয়, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি পাওয়া যায়, এটার সাথে 15 অবচয় যোগ করে সিএফইটি পাওয়া যায়। এটাই তো। আমি সিএফবিটি থেকে অবচয় বিক করি। 15,000 থেকে 10,000 বিক করলে এখানে হবে 5,000। 18 থেকে 10 বিক করলে 8,000। 25 থেকে 10 বিক করলে 15। 27 থেকে 10 বিক করলে 17। 30 থেকে 10 বিক করলে 20। ট্যাক্স রেট 40% করে বাইর করতে হবে। তাহলে 5,000-এর 40% এখানে কত হবে? 2,000। ইবিটি 8,000-এর 40% কত হবে? 3,200। 15,000-এর 40% কত হবে? 6,000। 17,000-এর 40% হবে 6,800। 20,000-এর 40% হবে 8,000। এখন ইবিটির থেকে ট্যাক্স বিক করি ইএটি। 5,000 থেকে 2,000 বিক করলে 3,000। 8,000 থেকে 3,200 বিক করলে 4,800। 15,000 থেকে 6,000 বিক করলে 9,000। 17,000 থেকে 6,800 যদি এখানে বিক করা হয় 10,200। 20,000 থেকে 8,000 বিক করলে 12,000। এখন ইএটি এর সাথে ডেপ্রিসিয়েশন 10,000 করে যোগ করলে সিএফইটি পাওয়া যায়। তো ইএটি এখানে দেখো 3,000 আছে, তো প্রতিটার সাথে 10,000 করে যোগ করো। 3,000-এর সাথে 10,000 যোগ করলে 13,000 সিএফইটি। 4,800-এর সাথে 10,000 যোগ করলে 14,800। 9,000-এর সাথে 10,000 যোগ করলে এখানে হয় 19,000। 10,200-এর সাথে 10,000 যোগ করলে এখানে 20,200। 12,000-এর সাথে 10,000 যোগ করলে এখানে হয় 22,000। এবার পিবি ফ্যাক্টর 10%। 10%-এর ফ্যাক্টর বাইর করার নিয়ম তোমরা আগের ক্লাসে দেখে নিও। সেম এখানে 3 সংখ্যাও লিখতে পারো, 4 সংখ্যাও লিখতে পারো দশমিকের পরে। দশমিকের পরে 3 সংখ্যা লিখে দিলাম, যেহেতু বইয়ের মধ্যে দেওয়া আছে 909। 1 নম্বরের 10%-এর ফ্যাক্টর এখানে বের হবে, এটা কিন্তু আগের ক্লাসে বলে দিচ্ছে। পরে এখানে হবে 0.826, পরে হবে 0.751, 0.683, 0.621। পিবিগুলা সিএফইটি আর পিবি গুণ করে এখানে 13,000 আর 0.909 যদি গুণ করা হয় 11,817 পাবেন। 14,800 আর 0.826, অর্থাৎ সিএফইটি আর পিবি ফ্যাক্টরে দুইটা করে এখন গুণ করতে হবে পাশাপাশি। এই দুইটা যদি এখন গুণ করি এখানে পাবো 12,225। এই দুইটা গুণ করলে এখানে পাবো 14,269। 14,269 পাবো, আর এই দুইটা গুণ করলে এখানে হবে 13,797। এই দুইটা গুণ করলে এখানে পাবো 13,662। 13,662। ওকে। তারপর কিউমুলেটিভ পিবি, ক্রমযোজিত বর্তমান মূল্য বাইর করার নিয়ম কি? যে পিবি আগে আছে 11,817 যেরকম আছে ঠিক সেই রকম 11,817-র সাথে ঠিক তারপরেরটা 12,225 যোগ করা হলে এখানে হবে 24,042। 24,042-এর সাথে তারপরেরটা 14,269 যদি এখানে যোগ করা হয় 38,311। 38,311-এর সাথে 13,797 যদি যোগ করা হয় 52,108 হবে। 52,108-এর সাথে যদি 13,662 যোগ করা হয় 65,770 হবে। ওকে, তো নিচের ঘরের প্রয়োজন নাই, এই হচ্ছে আমাদের বর্তমান টেবিলের কাজ। ওকে, এখন প্রশ্ন করা হয়েছে ইভালুয়েট দ্য প্রজেক্ট অন দি বেসিস অফ প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড। সূত্র কিন্তু এটাই থাকবে, এই পেব্যাক পিরিয়ড যেটা এটা, তবে প্রেজেন্ট ভ্যালু থেকে এখন নিতে হবে। আর প্রেজেন্ট ভ্যালু বলা না হলে সিএফ কিউমুলেটিভ সিএফএটি থেকে আগের অঙ্কের মতো নিতাম। সূত্র যেহেতু একই থাকবে, সূত্রটা আমি এখানে লিখে নিলাম। কারণ এ এনসিও সি ডি এটার মান বাইর করার নিয়মকে, বর্তমান অঙ্কের মধ্যে এনসিও এর পরিমাণ কত? এই যে 50,000, এটাই হচ্ছে এনসিও এর মান। এখন এই 50,000 কিউমুলেটিভ পিবিএর দিকে আমরা লক্ষ্য করে দেখি এটা কত বছরে আসে। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর বছরে 11,817 হয়, 2 নম্বর বছরে 24,042 হয়, 3 নম্বর বছরে 38,311, 4 নম্বর বছরে 52,108, 5 নম্বর বছরে 65,770।
এখন আমার প্রয়োজন হলো 50,000, এটা হলো এনসিও। দেখতে পাচ্ছি 4 নম্বর বছরে এনসিও 52,108 হচ্ছে 4 নম্বর বছরে। তো 52,000 তো 50,000 থেকে বেশি হয়ে গেল। আগের ক্লাসে বলেছিলাম বেশিটায় যাওয়া যাবে না, কমটায় থাকতে হবে। তাহলে 38,311 এটাতেই থাকতে হবে। এই 38,311 যেটা, এটাই হচ্ছে সি এর মান। এর সোজা এসে পিবি এর গড়ে, এখন তো আর সিএফিটির গড়ে না, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর উপরে পেব্যাক পিরিয়ড। তো পিবি এর গড়ে সোজা এসে এক গড় নিচে নেমে যাব। এক গড় নিচে যদি নেমে যাই তখন এটা হচ্ছে ডি এর মান 13,797। বোঝাতে পেরেছি? এটা হলো ডি এর মান। আর সি এর সোজা যে বছর থাকবে এটা হলো এ এর মান। এই সি এর সোজা যে বছর আছে এটা হচ্ছে এ এর মান। আর এইটি সি এর সোজা এসে এক গড় নিচে নেমে গেলে এই পিবি এর গড়ে এটা হলো ডি এর মান। তো সির মান, ডির মান, এর মান আমরা এখানে লিখে নিচ্ছি। এর মান কত? এর মান হচ্ছে 3 ইয়ার্স। এলসিও হচ্ছে 50,000। সির মান আমরা চিহ্নিত করেছি। সির মান কত ছিল? 38,311। আর ডি এর মান কত ছিল? 13,797। মানগুলো বসিয়ে দাও। এর মান হচ্ছে 3 প্লাস এনসিও, এনসিও এর মান হচ্ছে 50,000। সি এর মান হচ্ছে 38,311। ডি এর মান হচ্ছে 13,797। 3 প্লাস উপরে বিগ করলে আমরা এখানে পাবো 50,000 থেকে 38,311 বিগ করলে 11,689। নিচে 13,797। 3 প্লাস 11,689কে 13,797 দ্বারা ভাগ করলে 0.85 পাওয়া যাবে। দুইটা যোগ করলে 3.85 ইয়ার্স। দ্যাটস আনসার। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।